আচ্ছা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষে তোমরা যারা রায়পুরা সরকারি কলেজে ভর্তি হয়েছ সেই ভর্তিযুক্ত ছাত্রছাত্রীদেরকে আমি বিকাশ রঞ্জন বণিক, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, অনলাইন ক্লাস থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা সকলে অবগত আছো যে করোনা ভাইরাসের কারণে আজ সমগ্র বিশ্বই বিপর্যস্ত, যার ফলশ্রুতিতে ছাত্রছাত্রীদের ক্লাস বন্ধ এবং সেই তাতে করে ছাত্রছাত্রীরা অনেক পড়াশোনায় অনেক পিছিয়ে আছে। তাদেরকে তাদের ক্ষতি সামান্য পরিমাণে পুষিয়ে দেওয়ার জন্য আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। সরকার থেকে সেটার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি গত ক্লাসেও একটি ক্লাস নিয়েছি। শারীরিক অসুস্থতার কারণে আমার সহকর্মী 2টি ক্লাস নিয়েছে, কিন্তু আমি একটি ক্লাস নিয়েছি। গত ক্লাসে আমি যা আলোচনা করেছি তা ছিল পদ নিয়ে। যুক্তিবিদ্যা প্রতিটি জিনিসের সহিত আরেকটা জিনিসের সম্পর্ক রয়েছে, একটির সাথে আরেকটি সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। একটি না বুঝলে পরবর্তী সময়ের আলোচনাটা ফলপ্রসূ হয় না। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম পদ কি। পদ বলতে বোঝায়, পদের ইংরেজি প্রতিশব্দ হইল টার্ম, যা ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে। যুক্তিবিদ্যায় পদটি থাকে একটি একটি যুক্তিবাক্যের ডানে এবং বামে, সেই জন্য পদকে ইংরেজিতে টার্ম বলা হয়। আজকে আমার আলোচ্য বিষয় হল ব্যাক্তর্ক এবং জাত্যর্ক। ব্যাক্তর্ক বলতে আমরা কি বুঝি? ব্যাক্তর্ক হল একটি পদ একই অর্থে যে সকল বস্তু বা বস্তুসমূহের উপর আরোপ করা যায়, সেই সকল বস্তু বা বস্তুসমূহকে উক্ত পদে ব্যাক্তর্ক হয়। যেমন মানুষ পদের ব্যাক্তর্ক হল সকল মানুষ। মানুষ পদটি শুধুমাত্র অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল মানুষের বেলায় প্রযোজ্য। যেমন সক্রেটিস একজন মানুষ। সক্রেটিসের বেলায় যে অর্থে প্রয়োগ করা হয়, জামিনের বেলাও সে একই অর্থে ওই পদটিকে আমরা ব্যবহার করে থাকি। তাইলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং সকল মানুষের ক্ষেত্রে মানুষ পদটি একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। জাত্যর্থ বলতে আমরা বুঝি গুণের দিক। প্রকৃত অর্থে জাত্যর্থ হল এটা যার মধ্যে যে পদের মধ্যে সাধারণ এবং অত্যাবশ্যকীয় গুণাবলী নিহিত থাকে, সেটাকে বলা হয় প্রকৃত অর্থে জাত্যর্থ। যেমন মানুষ পদের জাত্যর্থ হচ্ছে জৈববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এই জৈববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি গুণটি অন্যান্য প্রাণীর থেকে মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তি গুণটি আছে বিধায় মানুষ অন্য প্রাণীর থেকে আলাদা পার্থক্য। এখন আমরা আলোচনা করব ব্যাক্তর্ক এবং জাত্যর্থে রাজবৃদ্ধি নিয়ে। ব্যাক্তর্ক যদি বাড়ে তাহলে জাত্যর্থ কমে, আবার ব্যাক্তর্ক যদি কমে তাহলে জাত্যর্থ বাড়ে, আবার জাত্যর্থ যদি বাড়ে তাহলে ব্যাক্তর্ক কমে, এবং ব্যাক্তর্ক যদি কমে তাহলে জাত্যর্থ বেড়ে যায়। ব্যাক্তর্ক এবং জাত্যর্থে এই বাড়া কমার ফলে এই নিয়মটিকে বলা হয় ব্যাক্তর্থের বিপরীত ক্রমে রাজবৃদ্ধির নিয়ম। তাহলে আমরা ব্যাক্তর্ক কিভাবে বাড়ে এবং কিভাবে কমে সেই জিনিসটা আমরা দেখব। যেমন আমরা জানি মানুষ পদের ব্যাক্তর্ক হল জৈববৃত্তি
এখন যদি ব্যাকতত্ত্ব যদি বাড়ে তাহলে জাইতত্ত্ব কমে যায়। যেমন মানুষ পদের ব্যাকতত্ত্ব হলো কি, যদি ব্যাকতত্ত্ব যদি বাড়ে ব্যাকতত্ত্ব যদি বাড়ে তবে ব্যাকতত্ত্ব তো মানুষ পদের ব্যাকতত্ত্ব আমরা জানি কি সব মানুষ, মানে ব্যাকতত্ত্ব যদি বাড়ে তবে জাইতত্ত্ব কমে যায়। তাহলে যদি বেড়ে যায় মানুষ প্লাস অন্যান্য জীব, সমান হয়ে যায় কি জৈব বৃত্তি। জৈব বৃত্তি যদি হয় তাহলে জাইতত্ত্ব যদি বাড়ে জাইতত্ত্ব হবে শুধু জৈব বৃত্তি। তাহলে মানুষের ব্যাকতত্ত্ব তাহলে মানুষের জাইতত্ত্ব কমে গিয়ে হবে জৈব বৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি মাইনাস সমান হলো জৈব বৃত্তি। তাহলে দেখা যাচ্ছে ব্যাকতত্ত্ব যদি দেখা যায় যে ব্যাকতত্ত্ব যদি বাড়ে তাহলে জাইতত্ত্ব কমে যায়। দ্বিতীয়ত, যদি ব্যাকতত্ত্ব যদি কমে তবে জাইতত্ত্ব বেড়ে যায়। তাহলে তেমনি ভাবে যদি আমরা দেখি ব্যাকতত্ত্ব কমলে জাইতত্ত্ব বাড়ে। এই ব্যাকতত্ত্ব কি মানুষ আরো জোরে না, মানুষ ব্যাকতত্ত্ব কমলে জাইতত্ত্ব বাড়ে। সব মানুষ মাইনাস অনুদার মানুষ সমান হল সব উদার মানুষ। এই যে সব মানুষ থেকে যদি আমরা অনুদার মানুষকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি কি উদার মানুষ। কিন্তু উদার মানুষের জাইতত্ত্ব হবে জৈব বৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ উদারতা। এখানে
ব্যাক্তত্ব কমলে ব্যাক্তত্ব কমে গেছে, সব মানুষ ছিল, সব মানুষ থেকে আমি বাদ দিয়ে দিলাম অনুদার মানুষকে, রয়ে গেল শুধু উদার মানুষ। ব্যাক্তত্বের পরিমাণ কমে গেল কিন্তু জাত্যত্ব বেড়ে গেল। জাত্যত্ব বেড়ে গিয়ে হইল কি জৈববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস উদারতা। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক্তত্ব বাড়লে জাত্যত্ব, তাহলে কি ব্যাক্তত্ব কমলে জাত্যত্ব বেড়ে যায়। দুই নম্বর গেল। তো 3 নম্বর হলো কি, যদি জাত্যত্ব বাড়ে তবে ব্যাক্তত্ব কমে। যদি মানুষপত্তির জাত্যত্ব জৈববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি এর সাথে উদারতা গুণটি যদি যুক্ত করি তাহলে আমরা পাবো কি জৈববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস উদারতা। কিন্তু ব্যাক্তত্ব সব মানুষ কমে গিয়ে হবে, হ্যাঁ, ব্যাক্তত্ব সব মানুষ কমে গিয়ে হবে সব মানুষ মাইনাস অনুদার মানুষ সমান হলো কি সব মানুষ। তাতেও দেখা যায় যে ব্যাক্তত্ব যদি দেখা যায় যে যদি ব্যাক্তত্ব যদি জাত্যত্ব যদি বাড়ে তবে ব্যাক্তত্ব কমে যায়, আর যদি জাত্যত্ব যদি কমে তবু ব্যাক্তত্ব বাড়ে। যেমন যদি মানুষপদের জাত্যত্ব জৈববৃত্তি এবং বুদ্ধিবৃত্তিকে কমিয়ে, যেমন কিভাবে সেটা যদি জাত্যত্ব কমে, যদি জাত্যত্ব কমে তবে ব্যাক্তত্ব বাড়ে। যেমন মানুষপদের ব্যাক্তত্ব জৈববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি মাইনাস বুদ্ধিবৃত্তি সমান হইল তোমার শুধু জৈববৃত্তি। এই যে ব্যাক্তত্ব বেড়ে যাবে, অর্থাৎ জৈববৃত্তি সমান সব মানুষ যোগ অন্যান্য জীব সমান হইল সব জীব। কেননা জীববৃত্তি গুণটি মানুষ সহ অন্যান্য প্রাণীর বেলাও প্রযোজ্য। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে যদি জাত্যত্ব যদি কমে তাহলে ব্যাক্তত্ব বেড়ে যায়। আমাদের প্রমাণিত হলো যে জাত্যত্ব যদি কমে তবে ব্যাক্তত্ব বাড়ে। তাহলে আমরা পেলাম কি যদি ব্যাক্তত্ব যদি বাড়ে জাত্যত্ব কমে, আবার যদি জাত্যত্ব যদি কমে তাহলে জাত্যত্ব বাড়ে। যদি জাত্যত্ব যদি বাড়ে তবে ব্যাক্তত্ব কমে, এবং যদি জাত্যত্ব কমে তবে ব্যাক্তত্ব বাড়ে। ব্যাক্তত্ব এবং জাত্যত্বের এই বাড়া কমার নিয়মটিকে বলা হয় ব্যাক্তত্ব এবং জাত্যত্বের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়ম। ব্যাক্তত্ব এবং জাত্যত্বের এই নিয়মটি শুধুমাত্র জাতি এবং উপজাতির বেলায় প্রযোজ্য, কোনো একক পদের বেলায় সেই জিনিসটা প্রযোজ্য নয়। অর্থাৎ এটাকে সমালোচনার দৃষ্টিতে আমরা ব্যাক্তত্ব এবং জাত্যত্বের
রাজনীতির নিয়মটিকে আমরা গ্রহণ করতে পারি না। কারণ যেমন মানুষ পদের ব্যক্তিত্ব হলো ব্যক্তিত্ব হলো সকল মানুষ, এবং তার ব্যক্তিত্ব হলো জৈবভিত্তিক প্লাস বুদ্ধিভিত্তিক। এখন যদি জৈবভিত্তি মানুষ পদের ব্যক্তিত্ব থেকে যদি জৈবভিত্তিক প্লাস বুদ্ধিভিত্তিক থেকে যদি আমরা জীবের যদি উন্নত হয়, অর্থাৎ এদের ব্যক্তিত্ব যদি আমরা কমিয়ে দিই, তাহলে হবে কি জৈবভিত্তিক প্লাস বুদ্ধিভিত্তি মাইনাস বুদ্ধিভিত্তি সমান হয়ে যায় জৈবভিত্তি। তখন মানুষ পদের গুণটি কিন্তু আর এর মধ্যে আর থাকে না। সেই জন্যই আমরা ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্বের পরিক্রমে রাজনীতির নিয়মটিকে আমরা সমালোচনার দৃষ্টিতে গ্রহণ করতে পারি না। যুক্তিবিদ কেইন্সের মধ্যে ব্যক্তিত্বকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল আত্মগত ব্যক্তিত্ব, একটা হইল বস্তুগত ব্যক্তিত্ব, একটা হইল প্রথাগত ব্যক্তিত্ব। কোনো ব্যক্তি একটি পদে যে সকল নিয়ম গুণ সম্পর্কে জানে, সেই গুণ বা গুণ সমূহকে সেই পদের ব্যক্তিত্ব, সেই পদের আত্মগত ব্যক্তিত্ব বা ব্যক্তিগত ব্যক্তিত্ব বলে। 2 নম্বর হলো কি বস্তুগত ব্যক্তিত্ব। বস্তুগত ব্যক্তিত্ব বলতে আমরা বুঝি বস্তুর মধ্যে যে জ্ঞাত এবং অজ্ঞাত গুণের সমষ্টি হলো বস্তুগত ব্যক্তিত্ব। 3 নম্বর হলো প্রথাগত ব্যক্তিত্ব। তো আমরা জানি যে প্রকৃত অর্থে ব্যক্তিত্ব বলতে আমরা বুঝি যেটার মধ্যে সাধারণ এবং অত্যাবশ্যকীয় গুণগুলি নিহিত থাকে। এই গুণটি যদি থাকে তখন সেটাকে প্রকৃত অর্থে ব্যক্তিত্ব বলা যায় না। প্রথাগত ব্যক্তিত্ব হচ্ছে সেটাই যার মধ্যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি দুইটি গুণই যেটার মধ্যে বিদ্যমান থাকবে সেটাকে বলা হয় প্রথাগত ব্যক্তিত্ব। আর যুক্তিবিদ্যা সেই প্রথাগত ব্যক্তিত্বকেই গ্রহণ করে। এখানে প্রশ্ন থাকে ব্যক্তিত্বকে কোন অর্থে গ্রহণ করা হয়। ব্যক্তিত্বকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি আত্মগত ব্যক্তিত্ব, একটা বস্তুগত ব্যক্তিত্ব, একটা হলো প্রথাগত ব্যক্তিত্ব। তবে যুক্তিবিদ্যায় আমরা প্রথাগত ব্যক্তিত্ব যেটি সেটাকেই আমরা গ্রহণ করে থাকি। ঠিক আছে, আজ পর্যন্ত আলোচনা করো। তোমরা যদি সেই ভালোভাবে যদি অনুসরণ যদি করো এবং বইয়ের সাথে মিলিয়ে যদি একটু দেখো, তাইলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আজকের মতো এখানে সমাপ্ত করছি। সকলে তোমরা ভালো থাকে। শুভ সকাল।